বাবার দ্বিতীয় স্ত্রী একদিন আমার চেম্বারে প্রেগন্যান্সি টেস্ট করাতে এলেন। তিনি একবারেও বুঝতে পারলেন না যার সামনে বসে আছেন সেই তার স্বামীর মেয়ে। আর আমার বাবাও জানে না তার নতুন স্ত্রীর রিপোর্টে সই করবে তার নিজেরই মেয়ে। সেই দিন সকালটা অন্য দিনের মতোই শুরু হয়েছিল। রোগীর ভিড় ছিল বেশ ভালো। একের পর এক রোগী দেখছিল। ঠিক তখনই আমার সহকারী এসে বলল, ম্যাডাম, নতুন একজন রোগী এসেছে, প্রেগন্যান্সি টেস্ট করাতে চান। আমি মাথা নেড়ে বললাম, ভিতরে পাঠান। দরজা খুলে ভেতরে ঢুকতেই আমার হাতে কলমটা থেমে গেল। মহিলার বয়স আনুমানিক 43, হালকা নীল শাড়ি, মুখে এক ধরনের লজ্জা আর অস্বস্তির ছাপ। কিন্তু সেই মুখে আমি ভুলতে পারিনি। 6 মাস আগে ফেসবুকে একটি ছবিতে এই মুখটাই দেখেছিলাম। আমার বাবার পাশে দাঁড়িয়ে হাসছিলেন তিনি। ছবির ক্যাপশনে লেখা ছিল, নতুন জীবনে নতুন শুরু। সেই দিনে জানতে পেরেছিলাম বাবার দ্বিতীয় বিয়ে করেছেন। যে মানুষটা 6 বছর আগে আমার মাকে একা রেখে চলে গিয়েছিল, এখনো ডিভোর্স না দিয়েই নতুন সংসার শুরু করেছেন। আমি অবশ্য কখনো বাবাকে ফোন করে কিছু জানতে চাইনি, কারণ তিনি যখন চলে গিয়েছিলেন তখন শুধু আমার মাকেই নয়, আমাকেও ছেড়ে গিয়েছিলেন। 6 বছর ধরে আমাদের খোঁজ নেওয়ারও প্রয়োজন মনে করেননি। মা এখন আমার আর আমার স্বামীর সঙ্গে থাকেন। মা আজও আইনগতভাবে বাবার স্ত্রী, তবুও বাবা যেন আমাদের জীবনের সব সম্পর্ক কাগজে কলমে না ভেঙেও বাস্তবে শেষ করে দিয়েছে। ম্যাডাম, মহিলার ডাকে বাস্তবে ফিরলাম। আমি স্বাভাবিক গলায় বললাম, বসুন, কি সমস্যা বলুন। তিনি ইতস্ত করে বললেন, আসলে 2 মাস ধরে মাসিক বন্ধ, একটা পরীক্ষা করাতে চাই। আমি পেশাদার ভঙ্গিতে প্রশ্ন করতে শুরু করলাম, বয়স কত? 43। স্বামীর বয়স? তিনি হালকা হেসে বললেন, 56। আমার বুকের ভেতরটা যেন কেঁপে উঠল, তবুও মুখে কোনো পরিবর্তন আনলো না। আগে কোনো সন্তান আছে? তিনি একটু করে চুপ করে থেকে বললেন, না, আমাদের হয়নি। আমাদের শব্দটা কানে বাজলো। আমি প্রেসক্রিপশনে কয়েকটি পরীক্ষা লিখে দিলাম। তারপর বললাম, রক্তের নমুনা দিন, রিপোর্ট বিকেলে পাওয়া যাবে। তিনি কৃতজ্ঞতার চোখে তাকিয়ে বললেন, ধন্যবাদ ম্যাডাম। সবাই বলছি এই মাসে মা হওয়া কঠিন, কিন্তু আল্লাহ চাইলে সবই সম্ভব। তার চোখে সেই আশাভরা দৃষ্টি দেখে অদ্ভুত এক অনুভূতি হলো, রাগ, ঘৃণা নাকি করুণা। আমি নিজেও বুঝতে পারলাম না। তিনি বেরিয়ে যাওয়ার পর অনেকক্ষণ চুপচাপ বসে রইলাম। ঠিক তখনই আমার মোবাইল বেজে উঠলো, স্ক্রিনে ভেসে উঠলো আমার মায়ের নাম। ফোন ধরতে মা বলেন, মা, আজ একটু তাড়াতাড়ি আসিস, তোর বাবার এক আত্মীয় নাকি আমাদের খুঁজছিল, কি যেন জরুরি কথা আছে। আমি অবাক হয়ে বললাম, বাবার আত্মীয়? আমাদের কেন? মা উত্তর জানতেন না। ফোন রেখে আবার রোগীর ফাইল খুললাম। ফাইলের ওপর বড় অক্ষরে লেখা হবু স্বামীর নাম পড়তে আমার বুক ব্যথা করে উঠল। নামটা আমার বাবার নাম। বিকেলের দিকে চারপাশটা কেমন যেন থমথমে হয়ে এলো। চেম্বারে এসি সচল থাকা সত্ত্বেও আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছিল। টেবিলের উপর রাখা রিপোর্টের খামটার দিকে আমি তাকিয়ে আছি। ল্যাবের টেকনিশিয়ান একটু আগেই রিপোর্টটা দিয়ে গেছে। রিপোর্টে যা এসেছে তা এক কথায় মিরাক্কেল। 43 বছরে প্রাকৃতিকভাবে কনসিভ করা কঠিন হলেও বাবার দ্বিতীয় স্ত্রী, যার পুরো নাম সুমাইয়া বেগম, তিনি সত্যি গর্ভবতী। পজিটিভ রেজাল্ট জ্বলজ্বল করছে। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে রিপোর্টটার কাগজ ফাইল বন্ধ করলাম। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আমি সুরাইরার বেগমের পেছনে গল্পটাও জেনে ফেলেছি। আমার চেনা এক কলিগ, যে সুরাইরার আগের শ্বশুরবাড়ির এলাকায়, তারই মাধ্যমে জানতে পারলাম সুরাইরা বেগম আসলে একজন ডিভোর্সি নারী। দেখতে সুন্দর, মার্জিত। আগের সংসারে তার 16 বছরে একটা ছেলেও আছে, যে এখন তার বাবার কাছে থাকে। সন্তানকে নিজের কাছে রাখার অনেক চেষ্টা করেও পারেনি সুরাইরা। সমাজ আর আইনের মার প্যাচে হেরে গেছে। আর এখন আমার 56 বছর বয়সী বাবার সংসারে এসে তিনি মরিয়া হয়ে একটা বাচ্চা চাইবে, হয়তো একাকিত্ব ঘোচাতে, কিংবা এই নতুন সংসারে নিজের জায়গাটা আজীবনের জন্য পাকা করতে। কিন্তু তিনি জানেন না যে পুরুষটাকে আঁকড়ে ধরেন তিনি নতুন স্বপ্ন বুনেছে, সেই পুরুষটা অলরেডি একটা জ্যান্ত অতীত। তার বৈধ স্ত্রীর
মাঝ রাস্তায় ফেলে এসেছে। বিকেল ঠিক 4টায় সুরাইরা বেগম আবার চেম্বারে ঢুকলেন। এবার তার চোখে উৎকণ্ঠা আর আশা একাকার হয়ে আছে। আমি রিপোর্টটা তার দিকে এগিয়ে দিয়ে অত্যন্ত পেশাদার গলায় বললাম, অভিনন্দন, আপনার টেস্ট পজিটিভ, ইউ আর প্রেগনেন্ট। মুহূর্তের মধ্যে সুরাইরা বেগম চোখ দুটো পানিতে ভরে উঠল। তিনি 2 হাতে মুখ ঢেলে কেঁদে ফেললেন। সেই কান্নায় আনন্দ, সেই কান্নার স্বস্তি। টেবিলের ওপাশে থেকে তার এই আবেগ দেখে আমার ভেতরটা মুচড়ে উঠল। এই মহিলাকে আমি কি করব? ঘৃণা করব নাকি করুণা? তিনি তো হয়তো জানেনও না আমার মায়ের কণ্ঠ ও অস্বস্তির কথা। সত্যি বলছেন ম্যাডাম, আল্লাহ অবশেষে রহমত। সুরাইরা বেগম চোখ মুছে বললেন, ওনাকে, আমার বাবাকে এখনই ফোন করে জানাই। উনি শুনলে যে কত খুশি হবেন। এই বয়সে এসে আবার বাবা হওয়ার স্বাদ পাবেন ভাবতেই পারিনি। আমার চোখে শক্ত এলো, হাত কাঁপছিল, কিন্তু টেবিলের হাতটা চেপে ধরে নিজেকে নিয়ন্ত্রণ করলাম। সুরাইরা বেগম ব্যাগ থেকে ফোন বের করতে যাবেন, ঠিক তখনই ওনার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে ওঠা নাম দেখে আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলো। সেখানে লেখা আছে হাজবেন্ড, অর্থাৎ আমার জন্মদাতা পিতা। সুরাইরা বেগম হাসি মুখে ফোনটা রিসিভ করে স্পিকার অন করে দিলেন। হয়তো তিনি চাইলেন এই খুশি খবরটা ডাক্তারের সামনে ওনাকে দিতে। ওপাশ থেকে বাবার চেনা গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, হ্যালো, কোথায় তুমি? টেস্ট করানো হয়েছে? ডাক্তার কি বলল? বাবার গলাটা 6 বছর পর শুনলাম, একটুও বদলায়নি। ঠিক এই গলায় একসময় আমাকে মা বলে ডাকতো। আজ অন্য এক নারীর জন্য সেই গলায় কতটা ব্যাকুলতা। সুরাইরা বেগম লাজুক হেসে বললেন, হ্যাঁ, চেম্বারে আছি। ডাক্তার ম্যাডাম বললেন পজিটিভ, আমি মা হতে চলেছি। ওপাশ থেকে বাবা যেন আনন্দে চিৎকার করে উঠল, সত্যি বলছো সুরাইরা? ও খোদা, আমি এখনই আসছি। তোমার চেম্বারের ঠিক ঠিকানা বলো। আমি নিচে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, উপরে আসছি। সুরাইরা বেগম আমাদের দিকে তাকিয়ে বলেন, ম্যাডাম, আপনার চেম্বারের নাম আর ফ্লোরটা ওনাকে একটু বুঝিয়ে বলুন না, উনি ঠিক চিনতে পারছে না। সুরাইরা বেগম ফোনটা আমার দিকে বাড়িয়ে দিলেন। আমার নিজের বাবার সাথে কথা বলতে হবে। স্ক্রিনে ওপাশে আমার সেই বাবা, যে আমার মাকে ডিভোর্স না দিয়েই এই মহিলার সাথে ঘর বেঁধেছে। আমি ফোনটা হাতে নিলাম। ফোনের ওপাশ থেকে বাবার উত্তেজিত কণ্ঠ শোনা গেল, হ্যালো ডাক্তার সাহেব, শুনলাম সুরাইরার কনসিভ করেছে, অনেক ধন্যবাদ আপনাদের। চেম্বারটা কত তলায়? আমি গভীর একটা শ্বাস নিলাম। আমার গলার স্বর কাঁপলো না, বরং এক অদ্ভুত শীতলতা রূপ নিল। আমি ফোনে স্পিকার মুখ রেখে অত্যন্ত অস্পষ্ট এবং চিবিয়ে চিবিয়ে বললাম, ল্যাব 8 ডায়াগনস্টিক, লিফটের 4তলা, রুম নম্বর 405, চলে আসুন। বাবা বাবা শব্দটা উচ্চারণ করার সাথে সাথে ওপাশ থেকে এক মুহূর্তের জন্য নিখাত নীরবতা নেমে এলো। বাবার ভারী নিঃশব্দে শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল, কে কে কথা বলছেন? বাবার কণ্ঠস্বর এবার ভয়ে আর অবিশ্বাস্য কাঁপতে শুরু করলো। তিনি কি আমার গলা চিনতে পেরেছেন? আমি ফোনটা সুরাইরা বেগমের হাতে ফিরিয়ে দিয়ে ওনার দিকে তাকালাম। ওনার মুখে তখনও হাসির রেখা, কিন্তু আমার চোখের দিকে তাকিয়ে ওনার হাসিটা আস্তে আস্তে মিলিয়ে গেল। উনি বুঝতে পারছেন না এখানে কি ঘটেছেন। আমি রিপোর্টটা বন্ধ করে চেয়ারে ছেড়ে দাঁড়ালাম। সুরাইয়া বেগম চোখের দিকে সোজাসুজি তাকিয়ে বলল, রিপোর্টটা নিচের সাইডটায় ভালো করে দেখে নেবেন। ওখানে আমার নাম লেখা আছে, ডক্টর মেহেরজাবিন রহমান। ডক্টর মেহেরজাবিন রহমান নামটা উচ্চারণ করে আমি আর এক মুহূর্তেও সেখানে দাঁড়ালাম না। সুরাইরা বেগম ফ্যাকাশে বিবর্ণ হয়ে যাওয়ার মুখের দিকে তাকিয়ে আমার ভেতরে এতদিনের জমা বাঁধা ক্ষোভটা যেন হঠাৎ মাথাচাড়া দিয়ে উঠল। তিনি পাথরের মূর্তির মতো বসে রইল, যে আমার নামটা ওনার মাথায় কোনো বজ্রপাতের মতো আঘাত করেছে। আমি দ্রুত আমার অ্যাপ্রনটা খুলে চেম্বারে হাতে রাখলাম। ব্যাগটা কাঁধে তুলে নিয়ে সহকারীর উদ্দেশ্য জোরে ডাক দিলাম, কাউসার, বাকি রোগীদের সিনিয়র অন্য ডাক্তারের শিফট করে দাও। আমার বাসায় একটা ইমার্জেন্সি আছে, আমি এখনই বের হচ্ছি। সুরাইরা বেগম তখনও ঘর থেকে বের হতে পারেনি। তিনি কাঁপানো গলায় বললেন, ম্যাডাম, আপনি আপনি ওনার আপনার আপনার স্বামী ওপরে আসার আগে ওনাকে জিজ্ঞেস করে নেবেন, উত্তর পেয়ে যাবেন। আর কোনো কথা সুযোগ না দিয়ে আমি দ্রুত পায়ে চেম্বার থেকে বাইরে বেরিয়ে এলাম। আমার তাড়াহুড়ার পেছনে শুধু বাবার মুখোমুখি না হওয়ার জেদ ছিল না, ছিল মায়ের সেই ফোন কলটায়। মা বলেছিলেন বাবার কোনো এক আত্মীয় আমাদের হন্য হয়ে খুঁজেছেন এবং কোনো জরুরি কথা আছে। 6 বছর পর যে মানুষগুলো আমাদের অস্তিত্ব ভুলেছিল
আজ হঠাৎ তাদের এই আগমন আমার মনে এক তীব্র কৌতূহল আর সন্দেহ জন্ম দিয়েছে। নিশ্চয় কোনো বড়সড় রহস্য লুকিয়ে আছে এর পেছনে। আমি লিফটের জন্য অপেক্ষা না করে সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নামতে লাগলাম। ল্যাব এইডের পার্কিং লটের দিকে যাওয়ার সময় দূর থেকে দেখলাম একটা চেনা অভয়ন গাড়ি থেকে হন্তদন্ত হয়ে নামছে আমার বাবা। 6 বছরে ওনার চুলে পাক ধরেছে, শরীরটা কিছুটা ভারী হয়েছে, কিন্তু ওনার সে চেনা অবয়নটা ওখানে একই রকম আছে। আমি একটা পিলারের আড়ালে নিজেকে লুকালাম। বাবা পায়ে দৌড়ে লিফটের দিকে চলে গেল। ওনার চোখে মুখে তখন এক অদ্ভুত উত্তেজনা। উনি ভাবতেও পারেনি ওনার নতুন স্ত্রীর গর্ভধারণের রিপোর্টের সই করা ডাক্তার আর কেউ নয়, ওনারই ফেলে আসা মেয়ে। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে দ্রুত একটা সিএনজি ডেকে উঠে বসলাম। ধানমন্ডির জ্যাম পেরিয়ে যখন আমাদের অ্যাপার্টমেন্টের সামনে পৌঁছালাম, তখন আমার বুকটা টিপ টিপ করছে। তাড়াহুড়া করে ফ্ল্যাটের বেল চাপতে মা দরজা খুলে দিলেন। মায়ের মুখে এক অদ্ভুত উৎকণ্ঠার আতঙ্কের ছায়া। তিনি ঘরে ঢুকে ব্যাগটা সোফায় ছুঁড়ে ফেলে বললেন, মা, কে এসেছে? কোথায় সে? মা ড্রয়িং রুমের ভেতরের দিকে ইশারা করলেন। সেখানে একজন বয়স্ক ভদ্রলোক বসে আছেন। ওনাকে আমি চিনি, বাবার গ্রামের দূর সম্পর্কে চাচাতো ভাই, কাশেম আঙ্কেল। একসময় গ্রামে জমি জমা ওনারাই দেখাশোনা করতেন। আমাকে দেখে কাশেম আঙ্কেল সোফা ছেড়ে দাঁড়িয়ে উঠলেন। ওনার হাতে একটা পুরনো ফাইলের মতো। মেহের যাবিন, মারে, কত বড় ডাক্তার হয়েছিস তুই, তোকে দেখে কত ভালো লাগছে। আমি ওনার কুশল বিনিময়ে কোনো জবাব না দিয়ে সোজা হয়ে দাঁড়ালাম। অত্যন্ত শক্ত গলায় বললাম, আঙ্কেল, ভূমিকার প্রয়োজন নেই। 6 বছর পর হঠাৎ আমাদের কেন খুঁজছেন সেটা পরিষ্কার করে বলুন। কাশেম আঙ্কেল একটা দীর্ঘশ্বাস ফেলে মায়ের দিকে তাকালেন। তারপর আমার দিকে তাকিয়ে বলেন, আসলে মা, তোদের খোঁজে আমি অনেক দিন ধরেই করেছি। তোদের ফোন নাম্বারটা পাচ্ছিলাম না। গ্রামের জমি একটা জরুরি বিষয়ে তোদের সই লাগবে। জমির বিষয় আমাদের কেন? আমি কুঁচকে তাকালাম। কাশিম আঙ্কেল ফাইলটা টেবিলের ওপর রেখে গালটা নামিয়ে বলেন, তোর দাদা রেখে যাওয়ার পত্রিকার বড় জমিটা আমার গ্রামের বাজারে, যেখানে একটা মার্কেট করার কথা চলছে। তোর বাবা সেই জমিটা পুরোটা বিক্রি করে দেওয়ার জন্য বায়নামা করেছে। ওনার নাকি এখন হুট করে অনেক টাকা দরকার। কিন্তু মা, দলিলে আইনি কাগজ ঘেঁটে দেখা গেছে তোর দাদা মারার আগে ওই জমি একটা বড় অংশ তোর আর তোর মায়ের নামে লিখে দেওয়া গেছে। তোদের দুজনের সই ছাড়া তো তো বাবা ওই জমি এক কাঠও বিক্রি করতে পারবে না। পার্টি ওনাকে টাকার জন্য চাপ দিচ্ছে। ওদিকে সই ছাড়া রেজিস্ট্রি হচ্ছে না। তাই ওনার এক পাওয়ার বাধ্য হয়েই তোদের খোঁজ লোক পাঠাতে হয়েছে। আমার কপালের চিন্তা ভাঁজ পড়লো। এতক্ষণে পুরো ছকটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। বাবা এই জরুরি খোঁজের পেছনে কোনো অনুশোচনা নেই, আসে শুধু টাকার লোভ আর জমির তাগিদ। ও আচ্ছা, তার মানে এই জন্য আজ 6 বছর পর ওনার আমাদের কথা মনে পড়েছে। আমার গলার স্বর কাঁপছিল রাগে আর অপমানে। যখন আমার মাকে ফেলে গিয়ে অন্য নারীর আঁচল ধরেছিল, তখন জমি মধ্যে ছিল না। আজ যখন টাকা টান পড়েছে, তখন নিজে ফেলে আসা মেয়ে আর বৈধ স্ত্রীকে মনে পড়েছে দুটো সহজনে। মা সোফায় বসে চুপচাপ শুনছিল। ওনার চোখ দিয়ে ফোঁটা পানি গড়িয়ে পড়লো। কাশিম আঙ্কেল মাথা নিচু করে বলেন, টাকা ওনার খুব দরকার, কিন্তু মা, জমিটা তোদের হকের। তোর সই না দিলে তোর বাবা কিছুই করতে পারবে না। ঠিক তখনই আমার ফোনের স্ক্রিনটা আবার জ্বলে উঠলো। স্ক্রিনে অপরিচিত একটা নাম্বার থেকে কল আসছে। আমি ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে বাবার চেনা, কিন্তু এবার সম্পূর্ণ উত্তেজিত এবং কাঁপতে থাকা কণ্ঠস্বর ভেসে এলো মেহের যাবেন। তুই তুই ল্যাব 8 এর ডাক্তার, তুই আমার সাথে এটা করলি? মা সুরাইরা নিচে এসে কাঁদতে কাঁদতে আমাকে সব বলেছে। তুই আমার মেয়ে হয়ে ওনাকে এভাবে অপমান করলি। আমি ফোনের স্পিকারটা অন করে কাশিম আঙ্কেল আর মায়ের সামনে ধরলাম। ওপাশ থেকে বাবার রাগান্বিত নার্ভাস কণ্ঠ স্পষ্ট শোনা যাচ্ছে। আমি গভীর এক শীতলতায় চোখ বন্ধ করলাম। একদিকে আমার জন্মদাতা পিতা, যে নিজের স্বার্থের জন্য আমার দাদার দেওয়া শেষ সম্বলটুকুও কেড়ে নিতে চায়। অন্যদিকে আমার মায়ের দীর্ঘ 6 বছরের নীরবতা কান্না। আমি ফোনে মুখ রেখে অত্যন্ত শান্ত চিবিয়ে চিবিয়ে বললাম, শুনুন মিস্টার রহমান, আপনার নতুন স্ত্রী তো আজ
মা হওয়ার সুখবর পেয়েছে, ওনাকে নিয়েও উৎসাহ করুন। আর হ্যাঁ, কাসেম আঙ্কেল আমার সামনেই বসে আছে, আপনার সেই বাবা বাজারের জমি বিক্রি দলিলটা ওনার হাতেই আছে। আপনি তো আমাদের জীবন থেকে সই ছাড়াই চলে গিয়েছিলেন, তাই না? তাহলে এখন কোন সাহসে আমাদের কাছে সই চাইতে লোক পাঠালেন? বাবার ওপাশ থেকে আকুল চিৎকার শোনা গেল, মেহেরজাবিন, ওটা আমার বাপের সম্পত্তি। তোরা সই না দিলে আমার কোটি টাকার ডিলটা ক্যান্সেল হয়ে যাবে। আমি রাস্তায় বসে যাব। তাহলে রাস্তায় বসুন মিস্টার রহমান, কারণ ডক্টর মেহেরজাবিন আর তার মা কোনো জালিয়াতি বায়নামা সই করবে না। আমি ফোনটা কেটে দিয়ে কাশিম আঙ্কেলের দিকে তাকালাম, দরজার দিকে আঙুল উঁচিয়ে বললাম, আঙ্কেল, আপনি ডলিটা নিয়ে চলে যান, বাবাকে বলবেন কোর্টে দেখা হবে। কাশিম আঙ্কেল স্তব্ধ হয়ে ফাইলটা নিয়ে বেরিয়ে গেলেন। ড্রয়িং রুমে তখন এক শ্মশান নীরবতা। কিন্তু এর কঠিন 20 মিনিট পর আমাদের ফ্ল্যাটে কলিং বেল একটানা বাজতে শুরু করলো। কেউ যে পাগলের মতো দরজা ধাক্কাচ্ছে। আমি গিয়ে দরজা খুলতে দরজা দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে আমার পায়ের তলায় মাটি সরে গেল। দরজায় আমার বাবা কিংবা সুরাইয়া বেগম নন, এক সম্পূর্ণ অপরিচিত ভদ্র মহিলা দাঁড়িয়ে আছে। ওনার ঠিক পেছনে একটা চেনা 16 বছরের কিশোর ছেলে দাঁড়িয়ে, যার মুখটা সুরাইয়া বেগমের চেম্বারে ফেলে আসা ছবির সেই ছেলে অবয়নের সাথে হুবহু মিলে যায়। ভদ্রলোক গম্ভীর গলায় বলেন, আপনি কি ডাক্তার মেহেরজাবিন? আমি সুরাইরার প্রাক্তন স্বামী, আর ও সুরাইরার ছেলে। আপনার বাবা আসল রূপটা আপনার মাকে দেখানোর জন্য আজ আমি এখানে এসেছি। ভদ্রলোকের কথাগুলো যেন আমার কানে সীসা ঢেলে দিল। সুরাইরা বেগমের প্রাক্তন স্বামী আর তার সন্তান আমার দরজায় দাঁড়িয়ে ড্রয়িং রুমের ভেতরে থেকে মাও ততক্ষণে দরজার কাছে এগিয়ে এসেছে, ওনার চোখে বিস্ময় আর ভীতি। আমি নিজেকে সামলে নিয়ে গম্ভীর গলায় বললাম, আপনারা ভেতরে আসুন। তারা ভেতরে এসে বসার পর ভদ্রলোক নিজের পরিচয় দিলেন। ওনার নাম আসাদুল হক, ঢাকায় একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ওনার পাশে বসা 16 বছরের ছেলেটির নাম আদিব। আসাদুল সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলে মায়ের দিকে তাকিয়ে বললেন, ভাবি, আমি জানি আপনি জাহিদ সাহেবের, আমার বাবা, প্রথম স্ত্রী। জাহিদ সাহেব আপনার সাথে যে জঘন্য অন্যায়টা করেছে, ঠিক সেই অন্যায়টা আমার সাথেও করেছে। আপনার সংসার ভেঙেছে উনি, পরক্ষণভাবে আমারটাও ভেঙেছে সরাসরি। আমি কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করলাম, আসলে কি হয়েছে আঙ্কেল? সুরাইরা বেগম তো উনি ডিভোর্সি। হ্যাঁ, উনি ডিভোর্সি, কিন্তু সেই ডিভোর্সের নেথুপত্র কারিগর আপনার বাবা জাহিদ রহমান। আসাদুল রহমান তিক্ততার সাথে হাসলেন। সুরাইরা মূল্যে খারাপ মানুষ ছিল না। ও একটা মধ্যবিত্ত পরিবারের সহজ সরল, কিছুটা উচ্চ কাঙ্ক্ষী নারী ছিল। আমাদের সংসারে কোনো অভাব ছিল না, কিন্তু সুরাইরা একটু বেশি বিলাসী জীবন পছন্দ করত। জাহিদ সাহেবের কথায় ওনার পরিচয় হন যে কোনোভাবে। জাহিদ সাহেব সুরাইরার রূপ আর সরলতার সুযোগ নেন। ওনাকে কোটি টাকা ফ্ল্যাট, বিলাসবহুল গাড়ি আর রাজকীয় জীবনের স্বপ্ন দেখান। জাহিদ সাহেব সুরাইরাকে বোঝান আমি নাকি ওনার যোগ্য নয়। এক পর্যায়ে সুরাইরা জাহিদ সাহেবকে টাকার মোহর অন্ধ হয়ে যায়। এই ছেলেটা মায়েও ত্যাগ করেও আমাকে ডিভোর্স দিতে বাধ্য হয়। আবিদ এতক্ষণ চুপচাপ ছিল, এবারও ভাঙা গলায় বলল, আম্মু আমাকে খুব ভালোবাসতো, কিন্তু ওই লোকটা আমার বাবা। আমার মাথায় এমন ভূত ঢুকিয়ে দিল যে আম্মু আমাদের ফেলে চলে গেল। আসাদুল সাহেব ওনার পকেট থেকে কিছু আইনি কাগজ আর ব্যাংক স্টেটমেন্ট বের করে টেবিলের উপর রাখলেন। ডাক্তার মেহেরিম, জাহিদ সাহেব সুরাইরাকে যে ফ্ল্যাট আর গাড়ির লোভ দেখিয়েছিল, সেগুলো সব ভুয়া কাগজ ছিল। এমনকি সুরাইরা আমার দেনমোহর আর ডিভোর্স পেপারের পর যে 25 লাখ টাকা জাহিদ সাহেবের অ্যাকাউন্টে যৌথ ব্যবস্থার নাম ইনভেস্ট করেছিল, জাহিদ সাহেব সেই টাকাটাও আত্মসাৎ করেছেন। গ্রামে জাহিদ সাহেবের কোটি টাকার জমি আছে শুনে সুরাইরা সান্ত্বনা পেয়েছিল, যে ফ্ল্যাট না হোক জমি তো আছে। কিন্তু আজ এক ভাইয়ের মাধ্যমে আমি জানতে পারলাম তথাধিক নতুন স্ত্রীর সাথেও এক বিলাস প্রতারণা জাল বুনেছে। সুরাইরা বেগম লোভে পড়ে সংসার ভেঙেছিলে ঠিকই, কিন্তু উনি আসলে বাবা পাতায় এক মরণ ফাঁদে পা দিয়েছে। ঠিক তখনই ফ্ল্যাটের নিচে একটা প্রচন্ড হাটগোল শব্দ শোনা গেল। কেউ একজন নিচে চিৎকার করে কাছে। আমি আর আসাদুল সাহেব দ্রুত বারান্দায় গিয়ে দাঁড়ালাম। নিচে যা দেখলাম তা দেখার জন্য আমি বিন্দু মাত্র প্রস্তুত ছিলাম না।
অ্যাপয়েন্টমেন্টের নিচে জাহিদ রহমানের গাড়ি পার্ক করা, আর গাড়ির পাশে মাটিতে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সুরাইরা বেগম। ওনার চুলগুলো উস্কো খুস্কো, চোখে কাজল লেপটে গেছে। আর আমার বাবার গাড়ির ওপর ওর হাত চাপড়ে সুরাইরাকে গালিগালাজ করছে। তোর মতো অলক্ষী মেয়ে মানুষ আমি জীবনেও দেখিনি। এখন ডিলটাও বাতিল হলো, আর তুই আমার কোটি টাকার জমিও হাতছাড়া করলি। তোর পেটের বাচ্চা নিয়ে তুই এখন দূর হ আমার সামনে থেকে। বাবার এই কর্কশ চিৎকার চারপাশে বিল্ডিং এর মানুষ কানে যাচ্ছিল। সুরাইরা বেগম কান্নার মাঝেই ওনার ভুলটা বুঝতে পারছিল। যে টাকার লোভে উনি নিজের স্বামী সন্তানকে ছেড়েছিল, সেই টাকা তো দূরের কথা, ওনার নিজের জমানো 25 লক্ষ টাকাও শেষ। আর এখন ওনার গর্ভের সন্তান সহ ওনাকে রাস্তায় ছুঁড়ে ফেলা হচ্ছে। উনি আর্তনাদ করে বলেন, আপনি আমাকে এই প্রতারণা করলেন। আপনি না বলেন ওই জমি আপনার। আপনি না বলেন মেহেরজাবিন আপনার কথায় সই করে দিবে। আমি বারান্দা থেকে ড্রয়িং রুমে ফিরে এলাম। আমার চোখ তখন জ্বলছে। আসাদুল সাহেব আর আবিদও নিচে সবকিছু দেখে নিয়েছিলে। আমি মায়ের দিকে তাকালাম। মায়ের চোখ এখন আর কোনো পানি নেই, সেখানে এখন একটিব ঘৃণা। মা বললেন, মেহেজাবিন নিচে চল, এই নাটকের শেষ অঙ্কটা আমাদেরই শেষ করতে হবে। আসাদুল সাহেব, আবিদ, মা আর আমরা চারজন নিচে নেমে এলাম। আমাদের দেখে বাবা এক মুহূর্তের জন্য থমকে গেলেন। ওনার মুখের রাগটা নিমিষে উধাও হয়ে এক অদ্ভুত ভয় দানা বাঁধলো। বিশেষ করে আসাদুল সাহেব আর আবিদকে ওনার সামনে দেখে ওনার চোয়াল বুজে এলো। সুরাইরা বেগম মাটিতে বসার অবস্থা থেকে আবিদকে দেখে বলল, বাবা, মা বলেই 2 হাত বাড়িয়ে এগিয়ে আসতে চাইলো, কিন্তু আবিদ এক পাও পিছিয়ে আসাদুল সাহেবের হাত শক্ত করে ধরলো। ওনার চোখে সেই ঘৃণা সুরাইরা বেগমের তীব্র মতো বিঁধল। জাহিদ রহমান আমতা আমতা করে আমার দিকে এগিয়ে এসে বলেন, মেহেরজাবিন মা, তুই বুঝলি না কেন? এই জমিটা বিক্রি না করলে আমি দেউলিয়া হয়ে যাব। সুরাইরার সাথে আমি যা করেছি সব তো ওদের ভালো রাখার জন্যই। মুখ বন্ধ করে রাখুন মিস্টার জাহিদ রহমান। আমার কণ্ঠের তেজ দেখে চারপাশে উৎসুক জনতা চুপ হয়ে গেল। আপনার জালিয়াতি আর প্রতারণার গল্প শেষ। আপনি শুধু আপনার স্ত্রী আর মেয়েকে ঠকাননি, এই লোভী ভদ্র মহিলাকেও টাকার ভুয়া স্বপ্ন দেখিয়ে ওনার সংসারও ধ্বংস করেছেন। আর আজ নিজের স্বার্থের জন্য ওনার পেটে অনাগত সন্তানকেও গালি দিচ্ছেন। সুরাইরা বেগম আমার দিকে তাকিয়ে হাউমাউ করে কেঁদে উঠলেন, ম্যাডাম, আমাকে মাফ করে দিবেন। আমি ওনার আসল রূপটা জানতাম না। আমি লোভে অন্ধ হয়ে নিজের সোনার টুকরো সন্তান আর স্বামীকে ছেড়ে এসেছিলাম। আজ আমার পাপের শাস্তি আমি হাতে নাতেই পাচ্ছি। আমি সুরাইরা বেগমের দিকে এক পলক তাকালাম, তারপর সোজা জাহিদ রহমানের চোখের দিকে তাকিয়ে পকেট থেকে মোবাইলটা বের করলাম। মিস্টার রহমান, আপনি বয়নামার নামে যে জালিয়াতি করেছেন এবং কাশিম আঙ্কেলের ফাইল থেকে জানা গেছে আপনি আমাদের জাল সই দেওয়ারও চেষ্টা করেছিলেন, তার সব প্রমাণ আমার কাছে আছে। আর আসাদুল আঙ্কেলের 25 লক্ষ টাকা আত্মসমর্পণের প্রমাণও এখানেই তৈরি। আমি পুলিশের চেনা এক আইনজীবীর আঙ্কেলকে সরাসরি ফোন লাগালাম। স্পিকার অন করাতে ওপাশ থেকে পুলিশ অফিসারের গলা শোনা গেল। আমি বাবার দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, আঙ্কেল, ধানমন্ডিল রোড নম 8 এই অ্যাপয়েন্টমেন্টের নিচে একজন 220 জালিয়াতি এবং নারী নির্যাতনকারী দাঁড়িয়ে আছে। ওনাকে অ্যারেস্ট করার জন্য ফোর্স পাঠান। পুলিশ কথা শুনতে বাবার কপাল দিয়ে টপ টপ করতে ঘাম ঝরতে লাগলো। উনি বুঝতে পারছেন ওনার পালানোর আর কোনো পথ নেই। এতদিনের পাপের ঘাড়া এখন পূর্ণ হয়েছে। কিন্তু সুরাইরা বেগম, ওনার অনাগত সন্তান এবং আসাদুল্লাহ সাহেবের এই ভাঙা সংসার, ভবিষ্যৎ কি হবে? আমার মায়ের দীর্ঘ 6 বছর অপমানের চূড়ান্ত প্রতিশোধ কিভাবে সম্পূর্ণ হবে? পুলিশের গাড়ি যখন সাইরেন বাজিয়ে অ্যাপার্টমেন্টের গেটের সামনে এসে থামলো, তখন জাহিদ রহমানের মুখে সমস্ত রক্তে সরষে লেওয়া হয়েছে। যে মানুষটা একটু আগেও ক্ষমতার দম্পট দেখাচ্ছিল, অহংকারে পা মাটিতে ফেলেছিল না, তিনি এখন ভেজা বিড়ালের মতো কাঁপছে। পুলিশের সাব ইন্সপেক্টর গাড়ি থেকে নেমে সোজা এগিয়ে এলেন আমার দিকে। ডক্টর মেহেরজাবিন, ফোনে আপনি কমপ্লেন করেছিলেন? হ্যাঁ অফিসার, আমি শান্ত গলায় বললাম, তারপর বাবার দিকে আঙুল উঁচিয়ে, দলিল জালিয়াতির মাধ্যমে টাকা আত্মসমর্পণ এবং
শারীরিক নির্যাতনের সংক্ষিপ্ত বিবরণ দিলাম। আসাদুল সাহেবও ওনার কাছে থাকা 25 লক্ষ টাকার আত্মসমর্পণের আইনি প্রামাণিত অফিসারের হাতে তুলে দিলেন। অফিসার কাগজগুলো দেখে বাবার দিকে ফিরলেন। চলুন জাহিদ সাহেব, থানায় গিয়ে বাকি কথা হবে। হাত করায় কি পড়াতে হবে নাকি ভদ্রলোকের মতো উঠবেন? জাহিদ রহমান শেষবারের মতো আমার দিকে তাকালেন। ওনার চোখে তখন আর আগে রাগ নেই, আছে কেবল ভিক্ষুকের মতো বাঁচার আর আকুতি। মেহেরজাবিন, আমি তোর জন্মদাতা বাবারে, তুই আমাকে পুলিশে দিস না। তোর মায়ের পায়ে পড়ি, আমাকে মাফ করে দে। এতক্ষণ চুপ করে থাকা আমার মা এবার এক পাও এগিয়ে এলেন। বাবার চোখের দিকে তাকিয়ে মাও অত্যন্ত শক্ত গলায় বলেন, 6 বছর আগে যখন তুমি আমাকে, আমার মেয়েকে মাঝ রাস্তায় ফেলে অন্য নারীর হাত ধরেছিলে, তখন তোমার এই বাবা আর স্বামী পরিচয়টা কোথায় ছিল? তুমি শুধু আমাদের ঠকাওনি, টাকার লোভে এই মহিলার জীবনও ধ্বংস করেছো। তোমার মতো প্রতারক জায়গায় ঘরে নয়, জেলে। পুলিশ যখন জাহিদ রহমানের শার্টের কলারটা ধরে গাড়িতে তুলছিল, তখন চারপাশটা উৎসুক জনতার ধিক্কার তালি একসাথে বাজে উঠল। বাবার কোটি টাকার অহংকার, বিলাসিতা, জীবনের স্বপ্ন সব এক নিমিষেই ধুলোয় মিশে গেল। জাহিদ রহমান পতনের অধ্যায় এভাবেই রচিত হলো। গাড়িটা চলে যাওয়ার পর চারপাশটা হঠাৎ শান্ত হয়ে এলো। মাটিতে তখনও বসে কাঁদছিল সুরাইরা বেগম। ওনার দিকে তাকিয়ে এবার আমার মনে কোনো রাগ কিংবা ঘৃণা হলো না। অতিরিক্ত লোভ কিভাবে একজন মানুষের পথে ভিখারি বানিয়ে দেয়। উনি তার জীবন্ত উপহার আসাদুল সাহেব ওনার ছেলের হাতে ধরে সুরাইরা বেগমের সামনে গিয়ে দাঁড়ালেন। সুরাইরা বেগম চোখের পানি মুছতে মুছতে আসাদুল সাহেবের পা জড়িয়ে ধরতে লাগলেন। আমি লোভে অন্ধ হয়ে আপনার মতো হীরা ফেলে কাজ কুড়াতে গিয়েছিলাম। আমার পাপের শাস্তি আমি পেয়েছি, কিন্তু আমার এই অনাগত সন্তান, এর কি হবে? আসাদুল সাহেব আলতো করে নিজের পাটা সরিয়ে নিলেন। ওনার চোখে কোনো প্রতিশোধের আগুন ছিল না, ছিল একরাশ ক্লান্তি। উনি বললেন, সুরাইরা, তুমি যে ভুলটা করেছো তার কোনো ক্ষমা হয় না। তুমি আমার ভালোবাসা আর এই ছেলেটাকে, মায়াকে, টাকার কাছে বিক্রি করে দিয়েছো। তবে আমি মানুষ, পিশাচ নই। তোমার আইনি লড়াইয়ে আমি তোমাকে সাহায্য করব, যাতে জাহিদের কাছ থেকে তোমার ঘরে 25 লাখ টাকা তুমি ফেরত পাও। কিন্তু আমার সংসারে কিংবা আবিদের মায়ের জায়গা তোমার আর কোনোদিনও ফেরত হবে না। তুমি তোমার ভুলের খেসারত একাই দেবে। আবিদ ওনার মায়ের দিকে শেষবারের মতো তাকালো। ওনার চোখে সেই ঘৃণা কিছুটা কমে এখন সেখানে করুণা জমেছে। ও বলল, ভালো থেকো আম্মু। আসাদুল সাহেব আর আবিদ আর এক মুহূর্তেও দাঁড়ালেন না। তারা দ্রুত গাড়িতে উঠে চলে গেলেন। সুরাইরা বেগম শূন্য দাঁড়িয়ে দৃষ্টিতে তাকাচ্ছিলেন, চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। আমি সুরাইরা বেগমের সামনে গিয়ে দাঁড়ালাম। ওনার কাঁপতে থাকা কাঁধে হাত রেখে বললাম, উঠুন, মাটিতে বসে কেঁদে আর লাভ নেই। সুরাইরা বেগম চমকে আমার দিকে তাকালেন। ওনার চোখে তীব্র অপরাধ বোধ। ম্যাডাম, আপনি আমার ওপর রাগ করেননি। আমি তো আপনার বাবার অপরাধের সঙ্গী ছিলাম, আপনি অপরাধের সঙ্গী ছিলেন না। আপনি ওনার ফাঁদে পড়া এক শিকার, আমি ওনাকে টেনে তুললাম। আপনি আজ আমার চেম্বারে এসেছিলেন একজন রোগী হিসাবে, আর একজন ডাক্তারের কাছে রোগীর চেয়ে বড় কোনো পরিচয় নেই। আপনার এই অনাগত সন্তান সম্পূর্ণ নিষ্পাপ। জাহিদ রহমানের পাপের ছায়া যেন এই বাচ্চার উপর না পারে, সেটা আমি দেখব। আপনার এই গর্ভস্থান থেকে শুরু করে সন্তান জন্ম দেওয়া পর্যন্ত সমস্ত চিকিৎসার দায়িত্ব আমার হাসপাতাল সম্পূর্ণ বিনামূল্যে নেবে। আপনি এখানে ভর্তি থাকবেন। সুরাইরা বেগম আমার কথা শুনে অঝরে কাঁদতে লাগলেন। তবে এবার সেই কান্না কষ্টের ছিল না, ছিল কৃতজ্ঞতা। উনি ফিসফাস করে বললেন, আপনি সত্যিই ওনার মেয়ে, কিন্তু ওনার মতো মানুষ নন। আপনি একজন ভালো মানুষ। ঠিক তখনই একটা সাদা রঙের গাড়ি এসে আমাদের অ্যাপয়েন্টমেন্টের সামনে ব্রেক কষলো। গাড়ি থেকে তাড়াহুড়ো করে নেমে এলো আমার স্বামী, ডক্টর আরিয়ান। ও নামকরা সার্জন। চেম্বার শেষ করে ও আমার মায়ের ফোন পেয়ে সব রোগীকে অন্য ডাক্তারের হ্যান্ড ওভার করে পাগলের মতো ছুটে এসেছে। আরিয়ান হন্তদন্ত হয়ে আমাদের দিকে এগিয়ে এসে আমার হাতটা শক্ত করে ধরলেন। মেহেরজাবিন, মা, তোমরা ঠিক আছো তো? বাসায় নাকি কি ঝামেলা হয়েছে? কি হয়েছে এখানে? আমি আরাইনার চোখের দিকে তাকালাম। ওনার সেই ব্যাকুলতার ভালোবাসা আমার সমস্ত ক্লান্তি এক নিমিষেই দূর করে দিল। মা এগিয়ে এসে
আরিয়ানের মাথায় হাত রেখে বললেন, আমি ঠিক আছি বাবা, সব ঝড় কেটে গেছে। তো তোর বউ আজ একাই সব অন্যায় আর অহংকার কার গুড়িয়ে দিয়েছে। আরিয়ান সুরাইরা বেগমের দিকে তাকালো, তারপর পুরো ঘটনা সংক্ষেপে শুনে আমার দিকে এক গম্ভীর শ্রদ্ধা দৃষ্টি তাকালো। ও আমার কাঁধ জড়িয়ে ধরলে বলল, আমি জানতাম মেহেরজাবিন তুমি একজন ভালো মেয়ে বা স্ত্রী নও, তুমি একজন অসাধারণ ডাক্তার। সুরাইরা বেগম অনাগত সন্তানের দায়িত্ব নেওয়ার যে সিদ্ধান্ত তুমি নিয়েছো, তাতে আমি তোমার পাশে আছি। আমাদের হাসপাতালে ওনার সব টেক কেয়ার হবে। মা আমাদের দুজনের দিকে তাকিয়ে এক চিলেতে হাসি হাসলেন। সেই হাসিতে ছিল দীর্ঘ 6 বছরের গ্লানি থেকে মুক্তির এক পরম তৃপ্তি। আমরা সবাই মিলে এবার আমাদের ফ্ল্যাটে দিকে পা বাড়ালাম। ড্রয়িং রুমে এসে আমার বারান্দায় দরজায় খুলে দিলাম। বিকেলে স্নান আলোয় মুছে গিয়েছে, রাতের প্রথম তারাটা ফুটছিল। জাহিদ রহমান আর সুরাইরা বেগম ভেবেছিল একসাথে নিচে রোবার জালিয়াতি নতুন সংসার পাতবে, কিন্তু প্রকৃতির নিয়মে আজ তারা দুজনেই এই ছাদের বাইরে, যা যার কর্মের ফল ভোগ করতে একা। আর আমরা মা মেয়ে এক ছাদে এক নতুন কলঙ্কমুক্ত জীবন দিকে ডানা মেললাম। আরও নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প এক ছাদের বাইরে সমাপ্ত।